রাজা বিজয়বর্ধন তার প্রাসাদের ছাদে পায়চারি করছিলেন। সকালের সময় ছিল। সূর্যের প্রথম রশ্মি তার রাজ্য বিজয়গড়ের উপর পড়ছিল। রাজার বয়স প্রায় 50 বছর ছিল। তিনি ছিলেন লম্বা, ফর্সা এবং তেজস্বী চেহারার অধিকারী। তার চোখে দয়ালু ভাব ছিল এবং চেহারায় প্রশান্তি ছিল। কিন্তু আজ রাজাকে চিন্তিত দেখাচ্ছিল। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং নিচে রাজ্যের দিকে তাকালেন। রাস্তায় লোকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। দোকানদাররা দোকান খুলছিল, কৃষকরা ক্ষেতের দিকে যাচ্ছিল। সবকিছুই স্বাভাবিক দেখাচ্ছিল। কিন্তু তবুও রাজা মনে মনে ভাবলেন, গত কয়েক মাস ধরে তার অদ্ভুত এক অস্বস্তি হচ্ছিল। তার মনে হচ্ছিল যে রাজ্যে কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু সেটা কি তা তিনি বুঝতে পারছিলেন না। তখনই তার বিশ্বস্ত মন্ত্রী অমরনাথ সেখানে এলেন। মহারাজ প্রণাম। এসো অমরনাথ, বসো, রাজা বললেন। দুজনে একটি ছোট বেদিতে বসলেন। অমরনাথ, আমাকে বলো, রাজ্যে কি সত্যি সব ঠিক আছে? রাজা জিজ্ঞেস করলেন। মন্ত্রী অমরনাথ একটু ভাবলেন, তারপর বললেন, মহারাজ, আমিও কিছু অদ্ভুত কথা শুনছি। কেমন কথা? রাজা উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন। মহারাজ, কিছু লোক বলছে যে মহারানী। মন্ত্রী থেমে গেলেন। মহারানী কি? রাজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মন্ত্রী ঘাবড়ে গেলেন। কিছু না মহারাজ, হয়তো আমি ভুল শুনছি। রাজা বুঝতে পারলেন যে মন্ত্রী কিছু লুকাচ্ছেন, কিন্তু তিনি জোর দিলেন না। ঠিক আছে, তুমি যাও, রাজা বললেন। মন্ত্রী চলে গেলেন। রাজা আবারও ভাবনায় ডুবে গেলেন। রাজা বিজয়বর্ধনের রানীর নাম মোহিনী ছিল। সে খুব সুন্দরী ছিল, কিন্তু তার স্বভাব খুব কঠোর ছিল। রাজার কথা জানা ছিল, কিন্তু তিনি রানীকে খুব ভালোবাসতেন। তাই তিনি তার সব কথা মেনে নিতেন। দৃশ্যপট বদলালো। এখন আমরা প্রাসাদের ভেতরের অংশে আছি। রানী মোহিনীর কক্ষে রানী মোহিনী আয়নার সামনে বসে নিজের চুল আঁচড়াচ্ছিল। তার বয়স প্রায় ৩৫ বছর ছিল। খুব সুন্দর ফর্সা রং, বড় বড় চোখ, লম্বা কালো চুল। কিন্তু তার চেহারায় অহংকার স্পষ্ট দেখা যেত। এই দাসী, এই চিরুনি ঠিকমতো কেন করছিস না? রানী রাগে বলল। একটি ছোট মেয়ে যে রানীর চুল আঁচড়ে দিচ্ছিল ভয়ে কেঁপে উঠল। মাফ করবেন মহারানী, আমি সাবধানে করছি। চুপ, অপদার্থ দাসী। রানী সেই মেয়েটির হাতে জোরে মারল। মেয়েটি কাঁদতে লাগল। তখনই সেখানে আরেকজন নারী এলো। তার বয়স প্রায় ৩০ বছর ছিল। শ্যামবর্ণা, মাঝারি উচ্চতার, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত দীপ্তি ছিল। তার চোখ খুব তীক্ষ্ণ ছিল, বুদ্ধিমত্তায় ভরপুর। তার নাম মালিনী ছিল। সেও রানীর দাসী ছিল, কিন্তু সে সাধারণ দাসী ছিল না। সে খুব শিক্ষিতা এবং বুদ্ধিমান ছিল। মহারানী, কি হয়েছে? মালিনী শান্ত গলায় জিজ্ঞেস করল। এই অপদার্থ দাসী ঠিকমতো কাজ করছে না, রানী রেগে বলল। মালিনী সেই ছোট মেয়েটির দিকে তাকালো। মেয়েটি কাঁদছিল এবং তার হাতে দাগ পড়ে গিয়েছিল। মালিনীর রাগ হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। মহারানী, এই মেয়েটি এখনো নতুন, শিখছে। দয়া করে একে মাফ করে দিন, মালিনী বিনীতভাবে বলল। তুমি আমাকে শেখাবে যে আমি কি করব? রানী মালিনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মালিনী মাথা নিচু করে নিল। মাফ করবেন মহারানী। রানী সেই ছোট মেয়েটিকে সরিয়ে দিল এবং মালিনীকে বলল, তুমি আমার চুল আঁচড়ে দাও। মালিনী রানীর চুল আঁচড়াতে শুরু করল। সে খুব সাবধানে কাজ করছিল। মালিনী, রানী হঠাৎ করে বলল, আজ সন্ধ্যায় একটি ভোজের আয়োজন আছে, সব ব্যবস্থা ঠিকমতো করো। জি মহারানী। কি উপলক্ষে এই ভোজ? মালিনী জিজ্ঞেস করল। উপলক্ষ? আরে, আমার মন চাইছে তাই ভোজ রাখছি, কোনো বিশেষ উপলক্ষের প্রয়োজন নেই, রানী অহংকার নিয়ে বলল। মালিনী চুপ রইল। তার জানা ছিল যে রানী প্রায়ই এরকম অকারণে ভোজের আয়োজন করে, আর সেই ভোজের খরচ রাজ্যের কোষাগার থেকে হয়। আর হ্যাঁ, ভোজে সবচেয়ে দামি খাবার বানাবে, সোনার থালায় পরিবেশন করবে, রানী আরও বলল। কিন্তু মহারানী, রাজ্যের কোষাগারে। মালিনী বলতে চাইল। কি, তুমি আবার আমাকে শেখাচ্ছ? রানী রাগে উঠে দাঁড়ালো। না মহারানী, আমি শুধু। মালিনী বলতে চাইল। চুপ, বাইরে বেরিয়ে যাও আর ভোজের ব্যবস্থা করো, না হলে তোমাকেও শাস্তি পেতে হবে, রানী চিৎকার করে বলল। মালিনী চুপচাপ বাইরে চলে গেল। প্রাসাদের রান্নাঘরে মালিনী এলো। সেখানে অনেক দাসী কাজ করছিল। সবাই মালিনীকে দেখে তার কাছে চলে এলো। মালিনী দিদি, আবার রানী কি বলল? একজন দাসী জিজ্ঞেস করল। মালিনী দীর্ঘশ্বাস নিল। আজ সন্ধ্যায় আবার ভোজ আছে, সবচেয়ে দামি খাবার বানাতে হবে। হায় রাম, আবার?
একজন বয়স্ক দাসী হাত জোর করল। কোষাগার তো এমনিতেই খালি হয়ে যাচ্ছে, আর এই রানী হলো গিয়ে। চুপ করুন কাকি, কেউ শুনে ফেললে বিপদ হয়ে যাবে, মালিনী সতর্ক করে দিল। কিন্তু দিদি, আর কতদিন? রানী তো রোজ নতুন নতুন অত্যাচার করছে। কালকেই তো সে এক গরিব কৃষককে প্রাসাদ থেকে বের করে দিল, কারণ সে খাজনা দিতে পারেনি, একজন যুবতী দাসী বলল। হ্যাঁ, আর পরশুদিন সে বাজারে এক দোকানদারকে এই জন্যে মার খাইয়েছে, কারণ সে রানীকে স্যালাম করেনি। বেচারা বুড়ো ছিল, দেখতে পায়নি, দ্বিতীয় দাসী বলল। মালিনী সব শুনছিল, তার খুব কষ্ট হচ্ছিল। সে জানত যে রানী ভুল করছে, কিন্তু সে কি করতে পারত? সে তো কেবল একজন দাসী ছিল। ইস, মহারাজ যদি জানতে পারতেন যে রানী কি কি করছে, একজন দাসী বলল। মালিনীর মাথায় একটি বুদ্ধি এলো। হ্যাঁ, মহারাজকে জানানো উচিত। কিন্তু কিভাবে দিদি? মহারাজ তো রানীর ওপর খুব ভরসা করেন। আমরা যদি কিছু বলি তবে তিনি মানবেনই না, উল্টে আমরাই শাস্তি পেয়ে যাব, একজন দাসী চিন্তা প্রকাশ করল। মালিনী ভাবনায় পড়ে গেল। হ্যাঁ, এই কথাটা ঠিক ছিল। রাজা তার রানীকে খুব ভালোবাসতেন। যদি কেউ রানীর বিরুদ্ধে কিছু বলতো তবে রাজা তা মানার পাত্র ছিলেন না। তবুও কিছু তো করতে হবে। মালিনী মনে মনে সংকল্প করে নিল। সন্ধ্যায় ভোজের আয়োজন হল। প্রাসাদে আলো জ্বালানো হল। সঙ্গীত শিল্পীরা গাইতে লাগল, নর্তকীরা নাচতে লাগল। রানী সবচেয়ে দামি গয়না এবং সবচেয়ে সুন্দর শাড়ি পরল। রাজাও ভোজে উপস্থিত ছিলেন। তিনি রানীর পাশে বসেছিলেন, কিন্তু তার চেহারা বিষণ্ণ ছিল। কি হয়েছে মহারাজ, আপনি এত উদাস কেন? রানী জিজ্ঞেস করল। কিছু না রানী, শুধু একটু ক্লান্ত আছি, রাজা উত্তর দিলেন। তাহলে বিশ্রাম করুন না, এই ভোজ তো আমি আপনার খুশির জন্যই রেখেছি, রানী মুচকি হেসে বলল। রাজা কিছু বললেন না। তিনি জানতেন যে এই ভোজ তার খুশির জন্য নয়, রানীর বিনোদনের জন্য ছিল। ভোজে অনেক দরবারি, মন্ত্রী এবং ধনী ব্যক্তিরা এসেছিলেন। সবাই খাচ্ছিল, পান করছিল এবং আনন্দ করছিল। মালিনী দাসীদের সাথে সেবায় নিযুক্ত ছিল। সে সব কিছুর উপর নজর রাখছিল। সে দেখল যে রাজাকে চিন্তিত দেখাচ্ছে। তখনই রানী মালিনীকে ডাকল। মালিনী, এখানে এসো। মালিনী দৌড়ে রানীর কাছে গেল। জি মহারানী। ওই দেখো, ওই দরবারি কার থালায় খুব কম খাবার নিচ্ছে। যাও এবং তাকে বলো যেন সে আরও খায়, না হলে লোকে বলবে যে আমাদের ভোজে খাবার ভালো ছিল না, রানী বলল। মালিনী সেই দরবারির দিকে তাকালো। তিনি একজন বৃদ্ধ লোক ছিলেন। তার শরীর ঠিক আছে বলে মনে হচ্ছিল না। মহারানী, সম্ভবত ওনার শরীর। মালিনী বলতে চাইল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, যাও এবং তাকে বলো, রানী রেগে বলল। মালিনী সেই বৃদ্ধ দরবারির কাছে গেল। মাফ করবেন, মহারানী বলেছেন যে। মা রে, আমার শরীর ঠিক নেই, আমি বেশি খেতে পারবো না, বৃদ্ধ দরবারি বললেন। মালিনীর খারাপ লাগল, কিন্তু সে কি করতে পারত? তখনই রাজার নজর এই দিকে পড়ল। তিনি মালিনীকে চিন্তিত দেখলেন। মালিনী, কি হয়েছে? রাজা জিজ্ঞেস করলেন। সবাই চুপ হয়ে গেল। রানী ঘাবড়ে গিয়ে মালিনীর দিকে তাকাল। মালিনী ভাবল যে এটাই ভালো সুযোগ, কিন্তু তারপর সে ভাবল যে যদি সে এখন কিছু বলে তবে রানী তাকে শাস্তি দেবে। কিছু না মহারাজ, শুধু জিজ্ঞেস করছিলাম যে আর কিছু লাগবে কিনা, মালিনী মিথ্যে বলল। রাজা সন্দেহের দৃষ্টিতে তাকালেন, কিন্তু কিছু বললেন না। ভোজ শেষ হল, সবাই নিজেদের বাড়ি ফিরে গেল। রানী তার কক্ষে চলে গেল, রাজাও তার কক্ষে গেলেন। রাত হয়ে গিয়েছিল, প্রাসাদে নিস্তব্ধতা বিরাজ করছিল। মালিনী তার ছোট্ট ঘরে শুয়েছিল, কিন্তু তার ঘুম আসছিল না। সে ভাবছিল, আমাকে কিছু একটা করতে হবে। রানী দিনের পর দিন অত্যাচার করে চলেছে, গরিব মানুষরা কষ্ট পাচ্ছে, রাজ্যের কোষাগার খালি হয়ে যাচ্ছে, আর মহারাজ কিছুই জানেন না। মালিনী মনে মনে ভাবল, কিন্তু আমি কি করব? আমি তো শুধু একজন দাসী। আমি যদি মহারাজকে কিছু বলি তবে তিনি মানবেন না, আর রানী যদি জানতে পারে তবে সে আমাকে মেরে ফেলবে। মালিনী চিন্তিত ছিল। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। আমি যদি সরাসরি মহারাজকে বলতে না পারি তবে অন্য কোনো উপায়ে সত্যিটা জানাতে পারি। মালিনী উঠল এবং তার সিন্দুক থেকে একটি পুরনো বই বের করল। এই বইটা তার মা তাকে দিয়েছিল। এতে অনেক পুরনো গল্প এবং নাটক লেখা ছিল। মালিনী বইটি খুলল এবং পড়তে শুরু করল। সে একটি পরিকল্পনা করছিল। পরের দিন সকালে মালিনী রান্নাঘরে গেল। সব দাসীরা সেখানে উপস্থিত ছিল। দিদি, কালকের ভোজে কত টাকা খরচ হয়েছে জানেন? একজন দাসী বলল। কত? মালিনী জিজ্ঞেস করল। ৫,০০০ স্বর্ণমুদ্রা। ৫,০০০? আর সেটাও একদম অকারণে? দাসী হাত জোড় করল। হায় রাম,
এত টাকা দিয়ে তো পুরো এক গ্রামের মানুষকে সারা বছর খাওয়ানো যেতে পারে, বয়স্ক দাসী বলল। আর শুনেছি যে রানী আবার এক গরিব পরিবারকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, এক দাসী জানালো। কেন? মালিনী জিজ্ঞেস করল। কারণ তাদের বাড়ি রানীর যাতায়াতের রাস্তায় পড়ত। রানী রোজ ওদিক দিয়ে যেত, তার কাছে ওই বাড়িটা নোংরা লাগত, দাসীটি বলল। মালিনীর মন বিষণ্ণ হয়ে গেল। এটা তো ভীষণ অন্যায়। হ্যাঁ দিদি, কিন্তু আমরা কি করতে পারি? একজন দাসী হতাশ হয়ে বলল। মালিনী দীর্ঘশ্বাস নিল। আমরা অনেক কিছু করতে পারি, শুধু আমাদের সঠিক উপায়ে করতে হবে। কি মানে? সব দাসীরা একসাথে জিজ্ঞেস করল। মালিনী তার পরিকল্পনার কথা জানালো। সব দাসীরা শুনে চমকে গেল। কিন্তু দিদি, এটা খুব বিপজ্জনক, যদি রানী জানতে পারে। একজন দাসী ভয় পেয়ে বলল। আমি জানি, কিন্তু আমরা যদি কিছু না করি তবে রানী এভাবেই অত্যাচার করতে থাকবে, আর একদিন পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে, মালিনী দৃঢ়তার সাথে বলল। সব দাসীরা একে অপরের দিকে তাকালো। তারপর একে একে সবাই রাজি হয়ে গেল। ঠিক আছে দিদি, আমরা আপনার সাথে আছি, সবাই বলল। মালিনী হাসল। ধন্যবাদ। এখন আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, কারুর যেন সন্দেহ না হয়। আর এভাবেই মালিনী তার পরিকল্পনার ওপর কাজ করতে শুরু করল। এমন এক পরিকল্পনা যা রানীর আসল রূপ সবার সামনে নিয়ে আসবে, এমন এক পরিকল্পনা যা রাজ্যকে বাঁচাবে। কিন্তু এই পরিকল্পনাটি কি ছিল, আর মালিনী কি সফল হবে, তা তো সামনেই জানা যাবে। মালিনী পরের কয়েকদিন খুব সাবধানে কাজ করল। সে রানীর প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছিল, প্রতিটি অত্যাচার দেখছিল, প্রতিটি ভুল মনে রাখছিল। একদিন রানী বাজারে গেল, মালিনীও তার সাথে ছিল। বাজারে একটি ছোট দোকান ছিল, যেখানে এক বৃদ্ধা ফুল বিক্রি করছিল। রানীর নজর তার ওপর পড়ল। এই বুড়ি, এই ফুল কত করে? রানী দম্ভের সাথে জিজ্ঞেস করল। বৃদ্ধা মহিলা ভয় পেতে পেতে বলল, মহারানী, 10 মুদ্রা। কি? 10 মুদ্রা? এগুলো তো অনেক দামি, আমাকে বিনামূল্যে দাও, রানী বলল। কিন্তু মহারানী, আমি খুব গরিব, যদি আমি বিনামূল্যে দিয়ে দিই তবে আমি খাবার কিনব কিভাবে? বৃদ্ধা মিনতি করল। তাতে আমার কি? আমি রানী, আমি যা বলবো তাই করো, রানী রাগে বলল। বৃদ্ধার চোখে জল চলে এলো। মালিনী এসব দেখছিল, তার খুব কষ্ট হচ্ছিল। মালিনী এগিয়ে গেল এবং ধীর গলায় বলল, মহারানী, আপনি চাইলে আমি আমার নিজের টাকা দিয়ে এই ফুল কিনে আপনাকে দিতে পারি। রানী মালিনীর দিকে চোখ পাকিয়ে তাকালো। তোমার কাছে টাকা আছে? জি মহারানী, সামান্য কিছু, মালিনী বলল। ঠিক আছে, কেন? রানী বলল, এবং সামনের দিকে এগিয়ে গেল। মালিনী বৃদ্ধাকে 20 মুদ্রা দিল। এই নাও মা, 10 মুদ্রা ফুলের জন্য আর 10 মুদ্রা তোমার জন্য। বৃদ্ধার চোখে জল চলে এলো। মা রে, তুই খুব ভালো, ভগবান তোর মঙ্গল করুক। মালিনী হাসল এবং রানীর পেছনে চলতে শুরু করল। সন্ধ্যায় মালিনী আবারও সব দাসীদের সাথে মিলিত হল। দিদি, পরিকল্পনা কেমন চলছে? একজন দাসী জিজ্ঞেস করল। ভালো চলছে, আমি রানীর সব অত্যাচারের তালিকা তৈরি করে নিয়েছি, এখন আমাদের নাটক তৈরি করতে হবে, মালিনী বলল। কিন্তু দিদি, নাটক কিভাবে হবে আর কে করবে? একজন দাসী জিজ্ঞেস করল। আমরা সবাই মিলে করব। আমি একটি নাটক লিখেছি, এতে এক রানী আছে যে অত্যাচারী, আর এক রাজা আছে যে সব কিছু থেকে অজানা। নাটকে দেখানো হবে যে কিভাবে রানীর অত্যাচারের পর্দা ফাঁস হয়। বাহ দিদি, কিন্তু এই নাটক কোথায় হবে? বয়স্ক দাসী জিজ্ঞেস করল। প্রাসাদের দরবারে মহারাজের সামনে, মালিনী বলল। সব দাসীরা চমকে গেল। কি? মহারাজের সামনে? কিন্তু রানীও তো সেখানে থাকবে। হ্যাঁ, আর আমি এটাই তো চাই। যখন রানী নিজে তার অত্যাচারগুলোকে নাটকে দেখবে, তখন তার নিজের ভুল অনুভব হবে, আর মহারাজও সত্যিটা জানতে পারবেন। মালিনী তার পরিকল্পনা জানালো। কিন্তু দিদি, যদি রানী রেগে যায়? একজন দাসী ভয় পেয়ে জিজ্ঞেস করল। তখন আমরা বলবো যে এটা তো শুধুমাত্র একটি নাটক, কাল্পনিক গল্প। কিন্তু মহারাজ বুদ্ধিমান, তিনি বুঝে যাবেন যে এটাই সত্যি, মালিনী বলল। সব দাসীরা ভাবল, তারপর এক একে সবাই সম্মতি জানালো। ঠিক আছে দিদি, আমরা প্রস্তুত, সবাই বলল। পরের কয়েকদিন মালিনী এবং সব দাসীরা লুকিয়ে লুকিয়ে নাটকের মহড়া করল। তারা রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন প্রাসাদের পেছনের দিকে জড়ো হতো এবং মহড়া করত। মালিনী নিজে রানীর চরিত্র নিল, অন্য দাসীরা গরিব মানুষ, দরবারি এবং রাজার চরিত্র নিল। না না না, এইভাবে নয়, মালিনী একজন দাসীকে বোঝাচ্ছিল।
তোমাকে রানীর মতো অহংকার নিয়ে বলতে হবে, ঠিক যেমনটা তিনি বলেন। দাসীটি আবার চেষ্টা করল। এবার আগের চেয়ে ভালো ছিল, খুব ভালো, ঠিক এভাবেই। মালিনী প্রশংসা করল। এক রাতে যখন তারা মহড়া করছিল, তখন হঠাৎ একটি আওয়াজ এলো, কে ওখানে? সব দাসীরা ভয় পেয়ে গেল। সেই আওয়াজটি মন্ত্রী অমরনাথের ছিল। তিনি রাতে হাঁটতে বেরিয়েছিলেন এবং আওয়াজ শুনে এদিকে চলে এসেছিলেন। মালিনী সাহস করল, মন্ত্রীমশাই, আমি মালিনী। মন্ত্রী কাছে এলেন। তিনি সব দাসীদের দেখলেন। তোমরা সবাই এখানে কি করছো রাতের এই সময়? মালিনী ভাবল যে কি উত্তর দেবে। তারপর সে সত্যি বলার সিদ্ধান্ত নিল। মন্ত্রীমশাই, আমরা একটি নাটকের প্রস্তুতি নিচ্ছি, মালিনী বলল। নাটক কিসের জন্য? মন্ত্রী জিজ্ঞেস করলেন। মন্ত্রীমশাই, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? মালিনী সাহস করে বলল। জিজ্ঞেস করো, মন্ত্রী বললেন। আপনার কি মনে হয় যে রাজ্যে সবকিছু ঠিকঠাক চলছে? মালিনী জিজ্ঞেস করল। মন্ত্রী চুপ হয়ে গেলেন। তিনি মালিনীকে মনোযোগ দিয়ে দেখলেন। তোমাকে খুব বুদ্ধিমতী মনে হচ্ছে। মন্ত্রীমশাই, আমি জানি যে মহারানী। মালিনী বলতে শুরু করল। থামো, মন্ত্রী তাকে মাঝখানেই থামিয়ে দিলেন। আমিও জানি, কিন্তু মহারাজকে কিভাবে জানাবো? তিনি রানীর ওপর খুব ভরসা করেন। এই জন্যই তো আমরা এই নাটক করছি। মন্ত্রীমশাই, এই নাটকে আমরা রানীর অত্যাচারগুলোকে দেখাবো। যখন মহারাজ দেখবেন তখন তিনি বুঝতে পারবেন। মালিনী তার পরিকল্পনার কথা জানালো। মন্ত্রী ভাবলেন, এটা খুব বিপজ্জনক। যদি রানী জানতে পারেন তবে। আমি জানি মন্ত্রীমশাই, কিন্তু আমাদের কিছু তো করতে হবে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না যখন আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, মালিনী দৃঢ়তার সাথে বলল। মন্ত্রী অমরনাথ মালিনীকে দেখলেন। মালিনীর সাহস এবং বুদ্ধিমত্তার উপর তার গর্ব হল। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। আমি মহারাজকে বলবো যে দরবারে একটি নাটকের আয়োজন করা হোক। তোমরা নিজেদের প্রস্তুতি নাও, মন্ত্রী বললেন। মালিনী এবং সব দাসীদের খুশির ঠিকানা রইল না। ধন্যবাদ মন্ত্রী মশাই, অনেক অনেক ধন্যবাদ। পরের দিন মন্ত্রী অমরনাথ রাজার সাথে দেখা করলেন। মহারাজ, আমি ভাবছিলাম যে দরবারে একটি নাটকের আয়োজন করা হোক, প্রজাদের বিনোদনের জন্য, মন্ত্রী বললেন। রাজা বিজয়বর্ধন ভাবলেন, নাটক? এটা তো ভালো বুদ্ধি। অনেক দিন হয়ে গেল কোনো নাটক হয়নি। তাহলে কি আমি আয়োজন করাবো? মন্ত্রী জিজ্ঞেস করলেন। হ্যাঁ, করাও, কিন্তু রানীর কাছ থেকেও জিজ্ঞেস করে নাও, রাজা বললেন। মন্ত্রী রানীর সাথে দেখা করলেন। রানী তার কক্ষে বসেছিল। মহারানী, মহারাজ বলেছেন যে দরবারে একটি নাটকের আয়োজন হোক। আপনি কি সম্মত? মন্ত্রী জিজ্ঞেস করলেন। রানী হাই তুলল। নাটক? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ভালো নাটক হতে হবে, আমার যেন একঘেয়ে না লাগে। জি মহারানী, নাটক খুব ভালো হবে, মন্ত্রী বললেন এবং মুচকি হাসলেন। রানীর জানা ছিল না যে এই নাটক তার জীবন বদলে দিতে চলেছিল। নাটকের দিন চলে এলো। দরবারে ব্যবস্থা করা হলো। রাজা এবং রানী নিজেদের জায়গায় বসলেন। সব দরবারি, মন্ত্রী এবং রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরাও এলেন। মালিনী এবং সব দাসীরা পর্দার পিছনে প্রস্তুত ছিল। সবার বুক দ্রুত কাঁপছিল। দিদি, ভয় লাগছে, একজন দাসী বলল। ভয় পেও না, আমরা সঠিক কাজ করছি, ভগবান আমাদের সাথে আছেন, মালিনী সাহস জোগাল। নাটক শুরু হলো। প্রথম দৃশ্য ছিল একজন রানীর, যে আয়নার সামনে বসে আছে এবং একটি ছোট দাসীকে মারছে। আসল রানী মোহিনী এটা দেখে হাসল। আরে, এটা তো মজার। কিন্তু রাজা বিজয়বর্ধন মনোযোগ দিয়ে দেখলেন। তার কাছে কিছু অদ্ভুত লাগছিল। দ্বিতীয় দৃশ্য ছিল যেখানে রানী এক গরিব বৃদ্ধার কাছ থেকে বিনামূল্যে ফুল নিচ্ছিল। বৃদ্ধা কাঁদছিল। রানী মোহিনী তখনও হাসছিল। বাহ, এই রানী তো খুব মজার। কিন্তু রাজার চেহারা গম্ভীর হয়ে গেল। তার মনে হতে লাগল যে এই নাটক অন্য কিছুই বোঝাচ্ছে। তৃতীয় দৃশ্য ছিল যেখানে রানী একটি গরিব পরিবারকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। এবার রানী মোহিনীর হাসি থেমে গেল। সে বুঝতে পারল যে এই নাটক তার সম্পর্কেই। চতুর্থ দৃশ্য ছিল যেখানে রানী একটি অকারণের ভোজের আয়োজন করল এবং রাজ্যের কোষাগার থেকে ৫,০০০ স্বর্ণমুদ্রা খরচ করল। রানী মোহিনীর চেহারা লাল হয়ে গেল। এই নাটক বন্ধ করো, সে চিৎকার করে বলল। কিন্তু নাটক চলতে থাকল। এবার পঞ্চম দৃশ্য এলো, যেখানে রানী একজন বৃদ্ধ দরবারিকে জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করল। রাজা বিজয়বর্ধনের চেহারা পুরোপুরি গম্ভীর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এসব সত্যি। থামো, রানী মোহিনী চিৎকার করল। এই নাটক মিথ্যে, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু রাজা হাত তুলে রানীকে চুপ করালেন।
থামো রানী, নাটক শেষ হতে দাও। শেষ দৃশ্যে দেখানো হলো যে কিভাবে গরিব মানুষ রানীর অত্যাচারে অতিষ্ঠ, কিভাবে রাজ্যের কোষাগার খালি হয়ে যাচ্ছে, কিভাবে লোকেরা রাজার কাছে কাতর আবেদন করছে। নাটক শেষ হলো। দরবারে পিন পতন নীরবতা ছেয়ে গেল। রাজা বিজয়বর্ধন উঠলেন। রাগে তার চেহারা লাল হয়ে গিয়েছিল, কিন্তু সেই রাগ রানীর ওপর নয়, বরং নিজের ওপর ছিল। এই নাটক কে তৈরি করেছে? রাজা জিজ্ঞেস করলেন। মালিনী ভয় পেতে পেতে এগিয়ে এলো। মহারাজ, আমি। সবাই মালিনীকে দেখল। রানী মোহিনীর চোখে আগুন জ্বলে উঠল। তুমি একজন দাসী এই ষড়যন্ত্র করেছ। রানী চিৎকার করল, মহারাজ, একে শাস্তি দিন। কিন্তু রাজা রানীর কথা শুনলেন না। তিনি মালিনীর কাছে এলেন। এসব কি সত্যি? রাজা জিজ্ঞেস করলেন। মালিনী সাহস করল, জি মহারাজ, প্রতিটি দৃশ্য সত্যি, আমি নিজের চোখে দেখেছি। রাজা মন্ত্রী অমরনাথের দিকে তাকালেন। অমরনাথ, এসব কি সত্যি? মন্ত্রী মাথা নিচু করলেন। জি মহারাজ, আমিও কিছু কথা জানতাম, কিন্তু আমি আপনাকে জানাতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল যে আপনি মানবেন না। রাজার হৃদয় ভেঙে গেল। তিনি রানীর দিকে তাকালেন। রানী, এসব কি সত্যি? রানী মোহিনীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। প্রথমে তো সে মিথ্যে বলার চেষ্টা করল, না মহারাজ, এসব মিথ্যে। কিন্তু তারপর সে সবাইকে দেখল। সবাই তার দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারল যে এখন আর মিথ্যে চলবে না। ধীরে ধীরে রানীর হাঁটু দুর্বল হয়ে এলো। সে নিচে বসে পড়ল এবং কাঁদতে লাগল। মাফ করবেন মহারাজ, আমি। রানী কাঁদছিল। রানী মোহিনী মাটিতে বসে কাঁদছিল। তার কান্না সত্যিকারের ছিল। প্রথমবারের মতো তার নিজের ভুলগুলো অনুভব হচ্ছিল। রাজা বিজয়বর্ধনের মন ভেঙে গিয়েছিল। তিনি তার রানীকে খুব ভালোবাসতেন, কিন্তু এখন তিনি জানতে পেরেছিলেন যে তার রানী কতটা নিষ্ঠুর ছিল। রানী, রাজা দুঃখী গলায় বললেন, আমি তোমার ওপর এত ভরসা করেছি, আর তুমি এসব করেছ? রানী মাথা তুলে রাজাকে দেখতে লাগল। তার চোখ লাল ছিল এবং চেহারা কান্নায় ভিজে গিয়েছিল। মহারাজ, আমাকে মাফ করে দিন, আমি খুব খারাপ, আমার নিজের ভুল বুঝতে পেরেছি। রানী কাঁদতে কাঁদতে বলল। দরবারে সবাই এটা দেখল। কিছু লোকের রানীর ওপর দয়া হল, কিছু লোক রেগেছিল। তখনই একজন বৃদ্ধ দরবারি উঠে দাঁড়ালেন। মহারাজ, রানী আমাদের সবার সাথে খুব খারাপ করেছেন, ওনাকে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ মহারাজ, শাস্তি হওয়া উচিত। একসাথে অনেক আওয়াজ উঠল। রাজা হাত তুলে সবাইকে চুপ করালেন। তিনি গভীর চিন্তায় ছিলেন। তখনই মালিনী এগিয়ে এলো। মহারাজ, আমি কি কিছু বলতে পারি? সবাই চমকে গেল। একজন দাসী দরবারে কথা বলার সাহস করছে। রাজা মালিনীকে দেখলেন। বলো মালিনী, তুমি আজ খুব বড় কাজ করেছ, তোমার কথা বলার পুরো অধিকার আছে। মালিনী মাথা নোয়ালো। ধন্যবাদ মহারাজ। আমি এটা বলতে চাই যে মহারানী ভুল অবশ্যই করেছেন, কিন্তু তিনি নিজের ভুল বুঝতেও পেরেছেন। আমার মনে হয় আমাদের ওনাকে একটি সুযোগ দেওয়া উচিত। সবাই অবাক হয়ে গেল। সেই মালিনী যে রানীর বিরুদ্ধে এসব করল, সেই এখন রানীর হয়ে কথা বলছিল। রানী মোহিনীও মালিনীর দিকে তাকাল। তার চোখে বিস্ময় ছিল। মালিনী, একজন দরবারি বলল, তুমি রানীর হয়ে কেন কথা বলছো? উনি তো তোমার সাথেও খারাপ করেছেন। মালিনী হাসল। জি হ্যাঁ, করেছেন, কিন্তু প্রতিশোধ নিলে কিছুই হবে না। মহারানী যদি সত্যিই বদলাতে চান, তবে আমাদের ওনাকে সুযোগ দেওয়া উচিত। রাজা বিজয়বর্ধনের মালিনীর কথা খুব পছন্দ হল। তুমি খুব বুদ্ধিমতী মালিনী, কিন্তু রানীকে তার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে। জি মহারাজ, আমিও সেটাই চাই, মালিনী বলল। রাজা রানীর দিকে তাকালেন। রানী মোহিনী, তুমি কি সত্যি বদলাতে চাও? রানীর সাথে সাথে মাথা নাড়ল। জি মহারাজ, আমি কসম খাচ্ছি যে এখন থেকে আমি আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করব না। আমার নিজের ভুলের অনুশোচনা হয়েছে। ঠিক আছে, রাজা বললেন, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, কিন্তু তোমাকে তোমার অত্যাচারের ক্ষতিপূরণ দিতে হবে। আমি সব কিছু করব মহারাজ, সব কিছু, রানী বলল। রাজা ভাবলেন, তারপর বললেন, প্রথম কাজ, যে গরিব পরিবারকে তুমি তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তাদের নতুন বাড়ি বানিয়ে দেবে, আর সেই বাড়ি পুরনো বাড়ির চেয়ে ভালো হবে। জি মহারাজ, রানী মাথা নোয়ালো। দ্বিতীয় কাজ, যেসব মানুষকে তুমি অন্যায়ভাবে শাস্তি দিয়েছিলে, তাদের কাছে ক্ষমা চাইবে এবং তাদের ক্ষতিপূরণ দেবে। জি মহারাজ। তৃতীয় কাজ, এখন থেকে তুমি প্রতি মাসে গরিবদের জন্য ভোজের আয়োজন করাবে, নিজের হাতে তাদের খাবার পরিবেশন করবে। রানী রাজার দিকে তাকালো। এটা তো খুব কঠিন কাজ ছিল, কিন্তু তার নিজের ভুলের অনুশোচনা ছিল, তাই সে হ্যাঁ বলল।
আর চতুর্থ কাজ, রাজা বলতে লাগলেন, তুমি রোজ সকালে মালিনীর কাছ থেকে শিখবে যে একজন ভালো রানী কেমন হয়। এই কথা শুনে সবাই চমকে গেল। রানী একজন দাসীর কাছ থেকে শিখবে? রানী মোহিনী মালিনীর দিকে তাকালো। মালিনীও অবাক ছিল। মহারাজ, কিন্তু আমি তো শুধুমাত্র একজন দাসী, মালিনী বলল। না মালিনী, রাজা মুচকি হাসলেন, তুমি শুধু দাসী নও, তুমি খুব বুদ্ধিমতী এবং সাহসী। তুমি সেটা করেছ যা কেউ করতে পারেনি। তুমি সত্যের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছ। তোমার মতো নারীর সম্মান পাওয়া উচিত। রাজা মন্ত্রী অমরনাথকে বললেন, মন্ত্রীমশাই, আজ থেকে মালিনী রানীর উপদেষ্টা হবে। সে প্রাসাদের সম্মানজনক স্থান পাবে। পুরো দরবারে হাততালি বেজে উঠল। মালিনীর চোখে খুশির জল চলে এলো। রানী মোহিনী উঠল এবং মালিনীর কাছে এলো। সে মালিনীর পা ছুল। মালিনী, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি। রানী কাঁদছিল। মালিনী রানীকে তুলল। মহারানী, উঠুন, এবার সামনের দিকে তাকান, পেছনে নয়। আমরা দুজনে মিলে এই রাজ্যকে আরও ভালো করে তুলব। রানী মালিনীকে জড়িয়ে ধরল। দুজনেই কাঁদছিল, কিন্তু এই কান্না ছিল খুশির। পরের দিন থেকে রানী মোহিনী বদলাতে শুরু করল। সবার প্রথমে সে সেই গরিব পরিবারের কাছে গেল যাদের সে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাকে মাফ করবেন, আমি আপনাদের সাথে খুব খারাপ আচরণ করেছি, রানী বিনীতভাবে বলল। গরিব পরিবারের লোকেরা অবাক ছিল। রানী নিজে তাদের কাছে এসেছিল। আমি আপনাদের জন্য একটি নতুন বাড়ি বানিয়ে দেব, বড় এবং মজবুত। রানী কথা দিল। পরিবারের প্রধান বললেন, মহারানী, আমরা গরিব মানুষ, আমাদের প্রাসাদের মতো বাড়ি চাই না, ব্যাস একটি ছোট্ট বাড়িই যথেষ্ট। রানী হাসল। না, আপনারা ভালো বাড়ি পাবেন, এটা আমার দায়িত্ব। আর সত্যি, কয়েক সপ্তাহের মধ্যে একটি সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল। গরিব পরিবার খুব খুশি হল। তারপর রানী সেই বৃদ্ধা ফুলওয়ালি মহিলার সাথে দেখা করল। মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমি তোমার সাথে খুব অন্যায় করেছিলাম। রানী বৃদ্ধার পা ছুঁল। বৃদ্ধা মহিলার চোখে জল চলে এলো। মা রে, তুই রানী, তুই আমার পা কেন ছুঁচ্ছিস? কারণ আমি ভুল করেছিলাম মা, আর যে ভুল করে তাকে ক্ষমা চাইতে হয়, সে রানী হোক বা দাসী, রানী বলল। রানী বৃদ্ধাকে কিছু স্বর্ণমুদ্রা দিল। এই নাও মা, এখন তোমাকে আর ফুল বিক্রি করতে হবে না, শান্তিতে থাকো। বৃদ্ধা কাঁদতে লাগল। ভগবান তোর মঙ্গল করুক মা, তুই খুব ভালো। একইভাবে রানী সেই সব মানুষের কাছে ক্ষমা চাইল যাদের সাথে সে খারাপ ব্যবহার করেছিল। 1 মাস পেরিয়ে গেল। আজ ভোজের দিন ছিল। রানী মোহিনী নিজে ভোজের ব্যবস্থা করেছিল। মালিনী তাকে সাহায্য করছিল। শত শত গরিব মানুষ ভোজে এলো। রানী নিজে হাতে তাদের খাবার পরিবেশন করল। এই নিন মা, আরও খান। রানী এক বৃদ্ধাকে খাবার দিচ্ছিল। বৃদ্ধা অবাক হল। রানীমা নিজে আমাদের খাবার দিচ্ছেন। হ্যাঁ মা, আর এতে আমার খুব আনন্দ হচ্ছে। রানী হাসছিল। রাজা বিজয়বর্ধন এসব দেখছিলেন। তার চেহারায় গর্বে ভাবছিল। তার রানী সত্যি সত্যি বদলে গিয়েছিল। সন্ধ্যায় যখন ভোজ শেষ হল, তখন রানী খুব ক্লান্ত ছিল, কিন্তু তার চেহারায় প্রশান্তি ছিল, এক অদ্ভুত আনন্দ ছিল। মালিনী, রানী বলল, আমার আজ এত আনন্দ হচ্ছে যা আমি সেই দামি ভোজগুলোতেও কখনো পাইনি। মালিনী মুচকি হাসল। এটাই আসল আনন্দ মহারানী, অন্যদের খুশি দেখে যে আনন্দ পাওয়া যায় সেটাই সবচেয়ে বড়। রানী মালিনীর হাত ধরল। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ মালিনী, তুমি সত্যি খুব মহান। না মহারানী, আমি তো শুধু সঠিক কাজ করেছি, মালিনী বিনীতভাবে বলল। 6 মাস কেটে গেল। রানী মোহিনী পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে গরিবদের সাহায্য করত, অসুস্থদের দেখাশোনা করত, রাজ্যের কাজে আগ্রহ দেখাত। এখন সে একজন ভালো রানী হয়ে গিয়েছিল। লোকেরা তাকে ভালোবাসতে শুরু করল। যেখানে আগে লোকেরা তাকে ভয় পেত, এখন তারা তাকে সম্মান করতে শুরু করল। একদিন রাজা পুরো দরবারে ঘোষণা করলেন, আজ আমি খুব খুশি, আমার রানী প্রমাণ করে দিয়েছে যে যে কোনো মানুষই বদলাতে পারে। রানী মোহিনীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। আর এসব মালিনীর জন্যই সম্ভব হয়েছে। রাজা আরও বললেন, মালিনী নিজের বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে আমাদের রাজ্যকে বাঁচিয়েছে, তাই আমি ঘোষণা করছি যে এখন থেকে মালিনী রাজ্যের প্রধান উপদেষ্টা হবে। পুরো দরবার হাততালি বেজে উঠল। আর রাজা থেমে বললেন, আমি এটাও ঘোষণা করছি যে এখন থেকে রাজ্যে প্রতি মাসে একটি নাটকের আয়োজন করা হবে।
এই নাটকগুলোতে রাজ্যের সমস্যাগুলো তুলে ধরা হবে যাতে আমরা সেগুলো সমাধান করতে পারি। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। মালিনী এগিয়ে এলো। মহারাজ, আমি আপনার এবং মহারানীর কাছে খুব কৃতজ্ঞ, কিন্তু আমার মনে হয় যে আসল কৃতজ্ঞতা মহারানীর প্রাপ্য। সবাই মালিনীর দিকে তাকালো, কারণ মহারানী নিজের ভুলগুলোকে স্বীকার করেছেন, তিনি বদলানোর সাহস দেখিয়েছেন। এটা খুব বড় কথা, সবাই নিজের ভুল স্বীকার করতে পারে না। মালিনী বলল। রানী মোহিনীর চোখে জল চলে এলো। সে মালিনীর কাছে এলো এবং তাকে জড়িয়ে ধরল। মালিনী, তুমি আমাকে এক নতুন জীবন দিয়েছ, আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রানী আবেগপ্রবণ হয়ে বলল। দুজনেই কাঁদছিল, কিন্তু এটা ছিল খুশির কান্না। রাজা বিজয়বর্ধনও আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি দুজনকে জড়িয়ে ধরলেন। পুরো দরবার দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। এটা একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। সেই দিনের পর বিজয়গড় রাজ্যে অনেক পরিবর্তন এলো। রানী মোহিনী এখন গরিবদের সবচেয়ে বড় দরদি হয়ে উঠেছিল। সে রোজ প্রাসাদ থেকে বেরোত এবং রাজ্যে ঘুরে বেড়াত, মানুষের সমস্যা শুনত এবং সেগুলোর সমাধান করত। মালিনী একটি স্কুল খুলল যেখানে গরিব মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হতো। সে চাইত যেন প্রতিটি মেয়ে লেখাপড়া শিখতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। রাজ্যে সুখ সমৃদ্ধি চলে এলো। এখন মানুষ খুশি ছিল। রাজ্যের কোষাগারও ভরতে শুরু করল, কারণ এখন আর অকারণের ভোজে টাকা খরচ হতো না।